বন্ধুরা নমস্কার, আমি সুনির্মল সরকার পান্না। আপনারা জানেন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আর আপনারা যারা সাথে আছেন, যারা দেখছেন, যারা সাপোর্ট দিচ্ছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকে আমাদের আরও একটি কাহিনী আমরা বলতে যাচ্ছি। এটি আইনেরই একটি কাহিনী, আইন নিয়েই চর্চা। যেহেতু আমাদের এই ভিডিওটি যেটি হচ্ছে, এটি যে গল্পটি হচ্ছে, এটির নাম হচ্ছে আইন গঠন। আইন গঠনে আমরা আইন নিয়েই গল্প করব, কোর্টের বিভিন্ন বিষয় নিয়ে গল্প করব। তো আজকের যে গল্পটি, আমার যে টপিকটি সিলেক্ট করেছি, যে মানুষ মামলা করে, মানুষ এসে আইনজীবীর কাছে মামলা করতে চায় এবং এসেই যেটি বলে সেটি হচ্ছে যে তার নামে মামলা করেছি, তাকে যে করে হোক প্রথম দিনই জেল খাটাতে হবে, অবশ্যই তাকে জেলে প্রেরণ করতে হবে। আমার সাথে সে অনেক খারাপ ব্যবহার করেছে, দুর্ব্যবহার করেছে, বা আমাকে মেরেছে বা আমার ক্ষতি করেছে, যার কারণে আমি চাই তার যেন উপযুক্ত শাস্তি হয় এবং সে যেন জামিন নিতে আসলেই সে যেন হাজতে যায়। তো মানুষের এই যে সাইকোলজি, এই যে আক্রোশমূলক, প্রতিহিংসামূলক যে নেচার, এইটা থেকে আইনজীবীদেরও বুঝতে হবে যে আসলে তার মামলাটি কী ধরনের এবং সে ঘটনাটি যেটি বলছে সেটি আসলেই মামলাটি করলে সে কতখানি উপকৃত হবেন বা তার ক্ষতি হওয়ার কতটুকু চান্স থাকবে। আজকে যে কথাটি বলছি, আমাদের এই গল্পের ভিতরে আমরা যে ক্যারেক্টারগুলো, নামগুলো ব্যবহার করব, এই নামগুলো হবে কাল্পনিক, যেন কারোর প্রতি কোনো অসম্মান না করা হয়, কারো যেন কোনো ক্ষতি না হয়। তো প্রায়শই বাংলাদেশে যতগুলো কোর্ট আছে, এই যে জাজ কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট কোর্ট, যে কোর্টগুলো আছে, ম্যাজিস্ট্রেট কোর্টগুলোতে মামলা করা হয়। এই মামলাগুলোতে যেহেতু অঞ্চল ভিত্তিক, থানা ভিত্তিক কোর্ট ভাগ করা থাকে, যার কারণে আমাদেরকে সেই অঞ্চলের যে ঘটনা, সেই ঘটনা অনুযায়ী মামলাগুলো করতে হয়। তো এই ঘটনাটি যেটি ঘটেছিল, যে আমরা কোর্টে দেখি বর্তমানে যে সবচেয়ে বেশি যৌতুক নিরোধ আইনের মামলাগুলো বেশি হয়। কারণ বর্তমান সমাজ জীবনে প্রত্যেকেরই কোনো না কোনো কলহ সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তির সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর উপরে তার স্ত্রীর যে প্রাপ্য অধিকার সেটুকু দিচ্ছে না বা তাকে বঞ্চিত করছে। একইভাবে একইভাবে স্ত্রীও দেখা যাচ্ছে কোনো না কোনো ক্ষেত্রে তার স্বামীকে, তার যে সম্মানটুকু আছে বা তার সংসারে তার বাবা মা নিয়ে যে সংসার করার যে বিষয়টুকু আছে সেটুকু হয়তো মানছে না। এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকের, আজকে সমাজ অনেক উন্নত হয়েছে, প্রত্যেকের স্বাধীনতার জ্ঞানও অনেক বেড়েছে, প্রত্যেকেই স্বাধীন থাকতে চায়। কোনো না কোনো কারণ নিয়ে দেখা যায় যে সাংসারিক কুটকলহ লেগে থাকে। তখন হয় ছেলে পক্ষ হোক বা মেয়ে পক্ষ হোক, তারা আদালতে আসে, আইনজীবীদের কাছে আসে। ছেলেরা দেখা যায় যে আমার স্ত্রী ভালো লাগছে না, এই স্ত্রীর সাথে আমি সংসার করতে পারছি না, তার ভিতরে অনেক অপরাধ আছে, আমি তাকে তালাক দিতে চাই। একইভাবে মেয়েরা বলে যে আমার স্বামী আমার সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করছে, আমি আমার বাবা মার কাছ থেকে অনেক কিছু এনে তাকে দিয়েছি, আমি শিক্ষা দীক্ষায় শিক্ষিত, অথবা সে হয়তো অন্য মেয়ের সাথে, তার স্বামীটি অন্য মেয়ের সাথে হয়তো পরকীয়া প্রেমে আসক্ত হয়েছেন। এই বিভিন্ন কারণ নিয়ে আইনজীবীদের কাছে আসে। আইনজীবীরা প্রথমেই তাদেরকে বলেন যে, আমি নিজেও বলি বা অন্যান্য আইনজীবীরাও বলেন যে আপনি সংসার করতে চান কি না, আপনি কি করতে চাচ্ছেন। তো একটি জিনিস এখানে লক্ষণীয়, যে যখন একটি মেয়ে যদি সংসার করতে না চায়, তবে প্রথমেই তার উচিত যেটি, বা আইনজীবীর উচিত যেটি, এই যৌতুক নিরোধ আইনে যেন অবশ্যই মামলা না করা হয়। কারণ এই মামলাটির খুবই ভয়াবহতাও আছে। মামলা যেমন করতে পারে ইজিলি, আসামির প্রতি সমন হয়ে যায়, সেই রকম মিথ্যা মামলা করার জন্য তার সেই বাদিনী বা সেই মেয়েটির বিরুদ্ধে জেল জরিমানারও ব্যবস্থা আছে। তো সেটি আজকে টপিক। আমাদের কাল্পনিক যে চরিত্র, আমরা ধরে নিচ্ছি যে মেয়েটির নাম ছিল রানী। সে একটি যৌতুক নিরোধ আইনে তার স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। স্বামীর, যেহেতু মেয়েটির নাম আমরা রানী বলছি, তাহলে ছেলেটি রাজাই বলছি আমরা। এই রাজা আর রানীর কাহিনী আজকে। তো দেখা যায় সেই অভিযোগে সে বলে যে আমার বিবাহিত জীবনের, 7 বছর বিবাহিত জীবনের আমার একটি ছোট্ট মেয়ে আছে, আমার স্বামী আমার কাছে 2 লক্ষ টাকা যৌতুকের দাবিতে আমাকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়, আমি সংসার করতে চাই। এবং ছেলেটির মামলাটি আমলে নেওয়া হয়। বিজ্ঞ আদালত ছেলেটির প্রতি সমন জারি করেন। যথারীতি তার জামিন নেওয়ার একটি দিন ধার্য হয়। জামিন নেওয়ার দিন ধার্য হলে পরে সে জামিন নিতে আসে। তার পরিবারের পক্ষ থেকে সে আমার কাছে আসে জামিন নিতে আসলে আমি তাকে বলি যে আপনার যে মামলায় যে তারিখটি ব্যবহার করা হয়েছে,
এই তারিখটিতে আপনি কি করছিলেন? তো সে বলল যে আমি একজন সরকারি কর্মচারী, আমি একটি আমাদের নিরাপত্তা বাহিনীর সাথে আমি জড়িত, আমি তো এই দিন ডিউটিতেই ছিলাম। আপনি ডিউটিতে ছিলেন, তো আপনার স্ত্রী যে বলেছে যে আপনি তার কাছ থেকে সকাল 10টার সময় যৌতুক চেয়ে তাকে বের করে দিয়েছেন। বলে না, অসম্ভব, আমি তো আমার চাকরিতেই ছিলাম। তা আপনি সেই কাগজ দেখাতে পারবেন, আপনি যে দায়িত্বরত ছিলেন? বলছে অবশ্যই দেখাতে পারবো। ওই ঠিক আছে, তাহলে আপনি নিয়ে আসবেন। সে সেই কাগজটি নিয়ে আসে। সত্যিই দেখা যায় যে সেই দিন সে দায়িত্বরত ছিল, সে কর্তব্যরত ছিল, সে তার চাকুরিস্থলে ছিল। এবং তাকে বলা হয় যে, আমি জিজ্ঞাসা করি যে এই যে বাচ্চা রেখে, বাচ্চা নিয়ে, বাচ্চা সহ আপনার স্ত্রীকে বের করে দেওয়ার কথা বলেছেন, বাচ্চাটি কোথায়? কারণ তার মায়ের কোলেই একটি বাচ্চা দেখি আমি। তখন লোকটি বলে এটি আমার বাচ্চা, মেয়েটি, আমার স্ত্রী তো বাচ্চা নিয়ে আসেনি, বাচ্চাকে রেখে সে স্বেচ্ছায় বাবার বাড়ি চলে এসেছিল এবং আমার নামে এই মামলাটি দায়ের করেছে। যথারীতি একইভাবে আমি আদালতে যাই, তার এই বক্তব্যগুলোই আদালতে তুলে ধরি। যেহেতু সে একজন সরকারি কর্মচারী এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে সার্টিফিকেট দিয়েছে, হ্যাঁ ওই দিন সে দায়িত্বরত ছিল, কর্মরত ছিল। আদালতকে এটি দেখানোর সাথে সাথেই আদালত বিশ্বাস করেন, তাকে জিজ্ঞাসা করেন সে কিসে চাকরি করেন। সে বলেন যে আমি এটি নিরাপত্তা বাহিনীতে আছি, আমি সেটাতেই দায়িত্বরত ছিলাম। এবং আমি তারপরে কৌশলে আরও যে জিনিসটি আদালতকে বলি যে স্যার, যে মেয়েটি বা বিজ্ঞ আদালত যে মেয়েটি মামলাটাই আনয়ন করেছে তাকে একটু, তার বাচ্চাটিকে একটু দেখাতে বলবেন, তার বাচ্চাটি কোথায় আছে। তো ঠিকইভাবে ম্যাজিস্ট্রেট বিজ্ঞ বিচারক সাহেব মেয়েটিকে বলে যে আপনার বাচ্চাটি কোথায়? তো মেয়েটি বলে যে আমার বাচ্চা আমার মায়ের কাছে বাড়িতে, আজকে তাকে আনিনি। আমি বলি তখন, স্যার একটা মজার বিষয় দেখায়। বলে কি বলেন? তা আমি বলি যে বাচ্চাটি আমার কাছে রেখেই আমার স্ত্রী চলে যায়, বাচ্চাটি আমার মায়ের কাছে, বাইরে আমার মা বাচ্চাটি নিয়ে দাঁড়িয়ে আছে। ম্যাজিস্ট্রেট সাহেব যথারীতি তার মাকে ডাকেন, আসামির মাকে। আসামির মা বাচ্চাটি কোলে নিয়ে আসে এবং সত্যিই দেখেন যে হ্যাঁ, মেয়ের বাচ্চাটি তো আসামির কাছেই। তখন সেই বাদিনীকে জিজ্ঞাসা করে যে আপনি কেন একটি মিথ্যা মামলা দায়ের করেছেন? সেই বাদিনী কোনো কথাবার্তা না বলে চুপ করে থাকে এবং তার পক্ষের আইনজীবী বিভিন্ন রকম বক্তব্য বা যুক্তি উপস্থাপন করার চেষ্টা করেন। তো সেই মেয়েটি যেহেতু মিথ্যা মামলা দায়ের করেছে এবং একটি লোককে, সে একটি সরকারি কর্মচারী, তাকে আদালতে এনেছে, সেহেতু সেই আসামিটিকে তৎক্ষণাৎ এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেন এবং মেয়েটিকে কারণ দর্শানোর জন্য বলেন যে কেন আপনি মিথ্যা মামলা করেছেন। এই মিথ্যা মামলাটির জন্য তার যেটি হয়েছিল যে এই মেয়েটি কারণ দর্শানোর সন্তোষজনক কোনো উত্তর না দিতে পারার কারণে মেয়েটির যেটি হয়েছিল যে আইনের বিধান আছে যেটি 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 6 মাস পর্যন্ত কারাদণ্ড এবং 3,000 টাকা পর্যন্ত জরিমানার বিধান আছে। এটি হচ্ছে ফৌজদারি কার্যবিধির 250 ধারায়, যেটি হচ্ছে তুচ্ছ বিরক্তিকর কোনো মামলা আদালতের কাছে প্রতীয়মান হলে পারে, এইটির বিধান আছে। এছাড়াও কোনো মানুষ যদি কোনো কারো বিরুদ্ধে ক্ষতি করার উদ্দেশ্যে কোনো মিথ্যা মামলা আনয়ন করে এবং সেটি যদি প্রমাণ হয় যে হ্যাঁ মিথ্যা মামলা করেছে, তাহলে দণ্ডবিধিতেও একইভাবে 211 ধারায় সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিটি মামলা করতে পারেন এবং সেখানেও জেল ও জরিমানার বিধান রয়েছে। এইখানে যেটি হয়, যেহেতু এই মামলাটি আদালতের কাছে বিরক্তিকর, তুচ্ছ এবং বিরক্তিকর মনে হয়েছে, মিথ্যা মনে হয়েছে, সেহেতু সেই বাদিনীকে এই মামলাটিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পরে এই বাদিনীটিকে 2 মাসের কারাদণ্ড প্রদান করা হয় এবং বাদিনীকে গ্রেপ্তারি পরোয়ানাও প্রেরণ করা হয় আদালত থেকে। বাদিনী সেই কারাগারে, সে পুলিশের মাধ্যমে ধৃত হয়ে সে তখন কারাগারে যায়। তো যেটি সুস্পষ্টভাবে ছোট্ট একটি মেসেজ প্রত্যেকের প্রতি যে যেভাবে মামলা করতে চান কিনা, প্রতিবেশী হোক, আপনজন হোক, আত্মীয় স্বজন যেই হোক না কেন, যে মামলাগুলো করবেন বা আমরা আইনজীবীরা যে সমস্ত মামলাগুলো করব, আমাদেরও একটি দায়িত্ব থাকবে যে আমরা যেন সত্য অভিযোগের ভিত্তিতে সত্য ঘটনাটি তুলে ধরার চেষ্টা করি। কেননা আমাদেরই হয়তো একটু ভুলের কারণে বা বাদীরই একটু হয়তো ছলচাতুরির কোনো কারণে মামলা করলেও বিচারক কিন্তু ঠিকই বুঝে যাবেন যে ঘটনাটি মিথ্যা এবং পরবর্তীতে এই মিথ্যা মামলার দায়েরের জন্য মামলার প্রথম অবস্থাতেই বা মামলার বিচার কার্যক্রম শেষ হওয়ার পরেও এই বাদী বা বাদিনী যেই হোক না কেন তার কিন্তু জেল জরিমানা হতে পারে।
তাই আরও একবার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার সাথে শান্তিপূর্ণভাবে সহাবস্থানে বসবাস করব, এই বলে আরও একটি ছোট্ট টপিক, আরও একটি সুন্দর দিন শেষ করলাম আপনাদের সাথে। অনেক ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।